হলো যে গত কয়েক বছরে মানে 2018 নির্বাচনের পর থেকে আমরা বিভিন্ন জায়গায় বিএনপির সবচেয়ে সরব এবং সবচেয়ে কার্যকর যে চেহারাটা দেখে এসেছিলাম ব্যারিস্টার রুমিন ফারহানা, সেই রুমিন ফারহানার যে আসন যেখান থেকে উনি নির্বাচন করতে চেয়েছেন সেই আসনেও কিন্তু এই দল যেটা এই যে জমিয়তে উলামে ইসলাম বাংলাদেশ এই দলের একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, মানে বিএনপি ছেড়ে দিয়েছে। তিনি হচ্ছেন মাওলানা জুনায়েদ আল হাবিব। এই ভদ্রলোককে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, রুমিন ফারহানা বাদ। আচ্ছা, রুমিন ফারহানা বিষয়টা আমি একটু পরে আসি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে কোন কোন আসনে তারা মনোনয়ন পেলেন। বললাম আগে ব্রাহ্মণবাড়িয়া 2 তো বললাম, এছাড়া সিলেট 5-এ এই দলের যিনি সভাপতি মৌলানা ওবায়দুল্লাহ ফারুক তিনি মনোনয়ন পাচ্ছেন বিএনপির পক্ষ থেকে। নীলফামারী 1 আসনে এই দলের মহাসচিব যিনি আছেন মৌলানা মঞ্জুরুল আফিন্দি, এবং নারায়ণগঞ্জ 4 আসনে মুফতি মনির হুসেন কাশিমি। এই 4 জন তাদের যে দলের নিজস্ব প্রতীক মানে খেজুর গাছ, সেই খেজুর গাছ নিয়ে তারা নির্বাচন করবেন। ওখানে বিএনপি কোনো প্রার্থী থাকবে না, বিএনপি কাউকে কোনো প্রার্থী দেবে না, এবং বিএনপি মহাসচিব বলেছেন যদি দলের এই সিদ্ধান্তকে অমান্য করে কেউ প্রার্থী হন তাহলে তার ব্যাপারে দল শাস্তিমূলক ব্যবস্থা নেবে। আমি রুমিন ফারহানার বিষয়টা একটু পরে আসছি, তার আগে অন্য একটা কথা বলে নিই। এই জোটবদ্ধ হয়ে নির্বাচন করার জন্য মানে আগে যে ধারণাটা ছিল সেই ধারণার বিপরীতে এবার একটা নতুন নিয়ম করা হয়েছে, যে নিয়মটার কারণে জোটবদ্ধ ছোট দলগুলো একটু বিপাকে পড়ে গেছে। যেমন আগে বলা হতো কি যে জোটের যে কারো একটা প্রতীক নিয়ে তারা নির্বাচন করতে পারবে। আমরা আগে দেখেছিলাম যেমন আওয়ামী লীগের সঙ্গে যখন জোটবদ্ধ হয়ে জাসদ, ওয়ার্কার্স পার্টি এরা যখন নির্বাচন করত, ধরা যাক জাসদের হাসানুল হক ইনু, তাদের দলীয় প্রতীক হলো মশাল, কিন্তু তারা যদি নির্বাচনে নমিনেশন পেত জোট থেকে তাহলে তারা ইচ্ছে করলে জোটের অন্য কোনো প্রতীক যেমন নৌকা মার্কা নিয়ে কিন্তু হাসানুল হক ইনু সাহেব যে কয়েকবার জিতেছেন নৌকা মার্কা প্রতীক নিয়ে কিন্তু উনি জিতেছেন, উনি নৌকা মার্কা নিয়ে ইলেকশন করতে পারতেন। একইভাবে রাশেদ খান মেনন উনিও নৌকা মার্কা নিয়ে কিন্তু ইলেকশন করতেন এবং জিততেন। এটাই ছিল নিয়ম, মানে ওনার দলের প্রতীক না নিলেও পারতেন। কিন্তু এবার নির্বাচন কমিশন নতুন একটা আইন করেছে যে জোটবদ্ধ দলগুলো যদি তারা দাঁড়াতে চায়, নির্বাচন করতে চায়, যার যার দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে, আপনি অন্য দলের প্রতীক নিতে পারবেন না। সে বিচারে এখানে কিন্তু ধানের শীষের সঙ্গে যারা জোটবদ্ধ হচ্ছেন তাদেরকে কিন্তু তার নিজ নিজ দলের প্রতীক দিয়ে নির্বাচন করতে হবে, তারা কিন্তু ধানের শীষ প্রতীক পাবেন না। তো এখানে যেমন আপনার জমিয়ত উলামে ওরা খেজুর গাছ দিয়ে নির্বাচন করবে, কিন্তু ওই আসনে ধানের শীষ প্রতীক দিয়ে কেউ নির্বাচন করবে না। তাহলে অন্য যারা আছে তারা কি করবে, যদি বিএনপি কেউ নির্বাচন করতে চায় তারা স্বতন্ত্রভাবে করবে। এবং সেখানেও এটা যেটা বোঝা যাচ্ছে যতটুকু শুনেছি, এবং রুমিন ফারহানা নিজেও কিন্তু বলেছেন যে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যদি দল তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, উনি বলে দল তার অ্যাকশন নিতেই পারে, দলীয় সিদ্ধান্ত যেহেতু নিতেই পারে, কিন্তু উনি নির্বাচন করবেন। উনি কি মার্কা নিয়ে নির্বাচন করবেন সে সম্পর্কে উনি একটা ইঙ্গিত দিয়েছেন। উনি বলেছিলেন যদি হাঁস মার্কা নিয়ে নির্বাচন করতে চান। পরে একবার শুনলাম যে ওনার বাবা খুবই বড় রাজনীতিবিদ ছিলেন ওই এলাকায়, অলি আহাদ, উনি নাকি গাভী মার্কা নিয়ে নির্বাচন করতেন। উনি ওটাও নিতে পারেন, ওনার এই দুটোই অপশন আছে, যে কোনো একটা নেবেন, কোনটা নেবেন বলতে পারছি না। কিন্তু উনি যদি নির্বাচন করেন ওখান থেকে, আমি এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার 2 জন লোকের সঙ্গে কথাও বলেছি, বিভিন্ন সাংবাদিক এবং অন্যান্য শ্রেণীর লোকের সঙ্গে, আমি এটা শুনেছি যে রুমিন ফারহানা যদি নির্বাচন করেন তাহলে প্রতিদ্বন্দ্বিতা যেই জিতুক ওনার সঙ্গেই হবে। এবং একজন আমাকে এমনও বললেন যে এই যে হাবিব সাহেব যে ওখানে জুনায়েদ আল হাবিব সাহেব যে আছেন ওনার অবস্থান 3য় অথবা 4র্থ হতে পারে। মূলত আপনার মানে প্রতিদ্বন্দ্বিতা হবে ওই জিয়াউল হক মৃধা আছেন যিনি আগে জাতীয় পার্টিতে ছিলেন, উনি বোধহয় নির্বাচন করছেন শুনলাম, ওনার সঙ্গে রুমিন ফারহানার হবে। এগুলি আলোচনা, কিন্তু আমার কথার উপর সিরিয়াসলি নির্ভর করার কোনো দরকার নেই। আমি আলোচনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি না মাঝে মাঝে ভাবি তাহলে বিএনপির পলিটিক্সটা কি, যেখানে এই আসনটা ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনটা কিন্তু বিএনপির আসন, সবাই জানেন আপনারা। উকিল আব্দুল সাত্তার এখান থেকে সবসময় নির্বাচিত হতেন এবং উনি অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন, যদিও শেষ বয়সে এসে ওনার একটু ভীমরতি প্রাপ্তি ঘটেছিল তার ছেলের কারণে বলে শোনা যায়। তো ওই ঘটনাটা ছাড়া এটা কিন্তু বিএনপির আসন। এবং একবার এখানে ফজলুল হক আমিনী সাহেব জিতেছিলেন, তখনও কিন্তু বিএনপির মার্কা নিয়ে জিতেছিলেন উনি, বিএনপির জোটের প্রার্থী হিসেবে উনি জিতেছিলেন এখানে।
তো বিএনপির এই আসনে বিএনপি কেন খেজুর গাছকে নমিনেশন দিল, কেন তাদের এখানে ভ্যালিড একাধিক প্রার্থী থাকা সত্ত্বেও তাদেরকে বাদ দিয়ে দিল? এই জোটের রাজনীতিটা আসলে আমি ওইভাবে বুঝি না ঠিক মতন। আমার কাছে মনে হয় এতে দলের ক্ষতি হয়, কারণ এটা যে এলাকাটা ওনার এলাকা, বিএনপি এলাকা, বিএনপি লোকজন সবসময় এখান থেকে জিতে এসেছে, সেখানে অন্য একজন লোককে দিলেন, থেকে যদি বিএনপি লোকজন যদি স্বতন্ত্র দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু মানে ব্যাপারটা কেমন হয়ে গেল? তাহলে কি তাদের এই ফর্মুলা যে বিএনপি কেউ যদি জিতে আসে তখন তাকে আবার দলে ফেরত দেওয়া হবে? হতেও পারে, বাংলাদেশের ইতিহাসে এটা কম না। এবারও তো বিএনপি অনেকে বহিষ্কার করেছিল নানা অঘটনের কারণে, এই আন্দোলনের পরে গত বছর অগাস্টে সেপ্টেম্বর থেকে শুরু করে অনেকে তারা কিন্তু বহিষ্কার করেছিল। পরে আবার দেখলাম রিসেন্টলি তাদেরকে পাইকারি হারে আবার দলে ফেরত নেওয়া হচ্ছে। তো এই সমস্ত ঘটনা কিন্তু এখানেও ঘটবে না এটা আমি বলতে পারবো না। কিন্তু ওই যে কথাটা বললাম যে প্রত্যেক দিনে যে ঝামেলাটা হচ্ছিল, প্রত্যেকের ঝামেলাটা মেটানোর জন্য একটা অদ্ভুত একটা পদ্ধতি দেখলাম আমরা। সেই পদ্ধতিটা হলো, এই পদ্ধতির প্রথম উদ্বোধন করলেন লক্ষ্মীপুরের এই যে বাংলাদেশ এলডিপি যেটা ছিল, তার সভাপতি শাহাদাত হোসেন সেলিম। উনি দেখলাম ওনার দলকে বিলুপ্ত করে দিয়ে উনি বিএনপিতে জয়েন করলেন। এখন ওখানে নমিনেশন পেতে চান, পেলে উনি হয়তো ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন, কারণ উনি তখন বিএনপির লোক। এই পদ্ধতিটা কিন্তু খারাপ না, বেশ ইন্টারেস্টিং পদ্ধতি। হ্যাঁ, যে প্রতীক পাওয়ার জন্য দল ত্যাগ, নিজের দল নিজেই বিলুপ্ত করে দিয়ে জয়েন করলেন। উনি একা না, এর মাঝখানে দেখলাম কিশোরগঞ্জে 5 আসনে এখানে কিন্তু বিএনপি অলরেডি তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান নামে এক ভদ্রলোককে। এই ভদ্রলোক আগেও নির্বাচন করেছেন, 2018-তেও করেছেন এবং পরাজিত হয়েছেন বলা বলল। তো ওখানে থেকে উনি ইলেকশন করেন, এবারও তার নামে ঘোষণা করা হয়েছিল। শেষে দেখলাম এখানে বাংলাদেশ জাতীয় দল নামে একটা দল আছে যা নাকি বিএনপির শরিক দল হিসেবে বিবেচিত। এই বাংলাদেশ জাতীয় দলের যিনি চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, তিনি আজকে দেখলাম যে দল বল নিয়ে তার দলকে বিলুপ্ত করে উনি বিএনপিতে জয়েন করেছেন। এখন দল বিলুপ্ত করে বিএনপিতে জয়েন করেছেন মানে কি বোঝাই যাচ্ছে উনি এখানে নির্বাচনের নমিনেশন পাবেন এই গ্রিন সিগন্যাল পেয়েই যখন করেছেন। আমি একটা জিনিস বলি যে এই যে একটা ঘটনা, যে একটা জোটের সঙ্গে থেকে জোটের মানে ধানের শীষ নমিনেশন প্রতীকটা পাওয়ার জন্য নিজের দলকে বিলুপ্ত করে দেওয়া, দলে যোগ দেওয়াটা, এটা না আমার কাছে এক ধরনের নীতিহীন একটা রাজনীতি মনে হয়। মানে আপনি যে দলের মানে উদ্যোক্তা, যে দলের সভাপতি, কেবলমাত্র একটা নমিনেশনের কারণে, একটা নমিনেশনও ঠিক না, কেবলমাত্র একটা প্রতীক পাওয়ার জন্য আপনাকে তো হয়তো নমিনেশন দিত, কিন্তু প্রতীকটা আপনি পেতেন না। এই প্রতীকটা পাওয়ার জন্য নিজের দলকে শেষ করে দেওয়া, নিজের দলকে বিলুপ্ত করে দেওয়া, তাহলে এই দলের দরকারটা কি ছিল? তাহলে এই দলটা আপনি করেছিলেন কেবল এই প্রতীকটা পাওয়ার জন্য। এই ধরনের নীতিহীন লোককে কি কারণে আমাদের বড় রাজনৈতিক দলগুলো প্রশ্রয় দেয়, এটা আমার কাছে ক্লিয়ার না। আবার এর মধ্যে আরও শুনলাম, সত্য মিথ্যা বলতে পারবেন না, শোনা কথা আপনার সঙ্গে শেয়ার করি, এই আরও বড় নেতা এই ঢাকায় যারা নাকি নমিনেশন পাচ্ছেন, আন্দালিব রহমান পার্থ, উনিও নাকি শুনলাম ওনার দলকে বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে জয়েন করে ধানের শীষ নেওয়ার কথা ভাবছেন। ওনার এমনি ওনার দলে মার্কা হলো গরুর গাড়ি। তো যাই হোক, যদি এগুলি ঘটতে থাকে তাহলে এটা রাজনীতির নতুন একটা চেহারা আমরা দেখব, যে চেহারাটা আমরা দেখার জন্য মোটেই আগ্রহী ছিলাম না, কিন্তু দেখতে হবে। তো আমি এই জিনিসটাই মনে করি যে এই যে দল নিয়ে ইলেকশন, মানে দল বল ছেড়ে প্রতীকের জন্য সব কিছু ছেড়ে ছুড়ে ইলেকশন করা, অথবা জোটের কারণে অযোগ্য ব্যক্তিদেরকে মানে নির্বাচনে নমিনেশন দেওয়া এবং নিজের দলের যোগ্য প্রার্থীদেরকে সরিয়ে রাখা, এই রাজনীতিটা আমার কাছে মনে হয় না আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য ভালো কিছু ফল আনবে। বিএনপি যদি মনে করে যে আমার শরিক দলের কেউ আমাদের রাষ্ট্র পরিচালনার দরকার, ঠিক আছে, তাদেরকে অন্যভাবে ব্যবহার করেন। নির্বাচনে জিতে এমপি বানাতে চেষ্টা করতে হবে কেন? এটা আমার কাছে মানে ভালো মনে হয়। আপনি তাদেরকে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারেন, আপনি তাদের টেকনোক্রেট মন্ত্রীও করতে পারেন, কোনো সমস্যা তো নাই। তাদেরকে নির্বাচনে ছাড় দিয়ে তারপরে তারা বিজয়ী হতে পারলো কি পারলো না, তাদের এই যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া কি দরকার আছে? তো আমি মনে করি এই বিষয়গুলোর, এই রাজনৈতিক দলগুলোর একটু বিবেচনায় নেওয়া উচিত যে জনগণের প্রতিনিধি আসলে কে হওয়ার যোগ্য, যে হওয়ার যোগ্য তাকে হতে দিন, যেটা আপনার দলের হোক আর অন্যের দলেরই হোক। তাহলেই কিন্তু আপনারা একদম রুট লেভেলের মানুষের যে পালসটা, সে পালসটা বুঝতে পারবেন। গায়ের জোরে আরেকজনকে নমিনেশন দিয়ে তাকে জিতিয়ে আনার চেষ্টা করার যে প্রবণতাটা, আমি মনে করি এই প্রবণতাটা সঠিক গণতন্ত্রকে প্রতিফলিত করে না। আর ওই যে যারা নাকি প্রতীক পাওয়ার জন্য দীর্ঘদিনের দলকে বিলুপ্ত করে আসেন, তাদেরকে তো আমি নমিনেশন দেওয়াটা প্রয়োজনই মনে করি না। মনে করি যে এই লোকগুলো নীতিহীন লোক,
যে আজকে একটা প্রতীকের জন্য নিজের দল বিলুপ্ত করতে পারে, আগামীকাল সে আর এর চেয়ে বড় কিছু প্রাপ্তির জন্য জনগণের সঙ্গে বিক্রি করতে পারে। প্রিয় দর্শক, দেশের রাজনৈতিক অঙ্গনে যা কিছুই ঘটুক না কেন, সব কিছুর মূল লক্ষ্য যেন এখন নির্বাচন। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে। সেই নির্বাচনে কে কিভাবে অংশ নেবেন তার রণকৌশল সবাই তৈরি করছেন। একাধিক জোট আছে, জোটগুলো নিয়ে আলোচনা হচ্ছে। জামায়াতে ইসলামী তারা জোট করছেন ইসলামী আন্দোলনের সঙ্গে, মানে হাত পাখা চরমনায় পীরের যে দল, সেই দলের সঙ্গে তারা একটা জোট করছেন। ওটা নিয়ে একটু টানাপোড়েন চলছে। শুনলাম যে ইসলামী আন্দোলন নাকি 150 আসন দাবি করেছে জামাতের কাছে। তো আমি এর আগে জানতাম যতটুকু, যে জামাত নাকি নিজেদের জন্য তারা অনেক হিসেব নিকেশ করে তারা 180 থেকে 190টা আসন তারা মনে করছে এটাই তাদের টার্গেট। বাকিগুলো তারা অন্যান্য দলকে, তাদের শরিক দলকে দিয়ে দিতে একভাবে রাজিও ছিল। প্রথমত বলা হয়েছিল তারা 100 আসন ছেড়ে দেবে শরিকদের এবং তারা 200 আসনে করবেন, যার মধ্যে তাদের মূল টার্গেট থাকবে 180টা। এরকম একটা হিসাব নিকাশের কথা শোনা গিয়েছিল, সত্য মিথ্যা বলতে পারবো না। কিন্তু আজ দেখছি বিভিন্ন পত্রপত্রিকায় যে ইসলামী আন্দোলন নাকি 150 আসন দাবি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, ইসলামী আন্দোলন কি 150 আসনে নির্বাচন করার মতো অবস্থায় আছে কিনা, এই প্রশ্ন হয়তো অনেকে তুলবেন। আবার ইসলামী আন্দোলন যদি বলে যে গত কয়েক বছরে ইসলামী আন্দোলন কিন্তু নিজেদেরকে অনেকটা গুছিয়ে নিয়েছিল, এবং যে সময় জামাত ইসলাম এবং বিএনপি নির্বাচনে অংশ না নিত, যে সময়টাতে আমরা সব জায়গায় দেখেছি ইসলামী আন্দোলনে কিন্তু দ্বিতীয় দল হিসাবে তারা ভূমিকা রেখেছে, দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে। কাজে তাদের এক ধরনের লজিক থাকতেই পারে, সেটা আলোচনার বিষয় না। তবে আমার কাছে খুব মজা লেগেছে, যেটা মজা মানে কি, আমি আসলে রাজনীতিটাকে বোঝার চেষ্টা করছি যে আমাদের দেশের রাজনীতিটা আসলে কি। এটা কি জনগণের কল্যাণের জন্য, নাকি এক ধরনের ইকুয়েশন, অথবা এক ধরনের চিন্তা যে আমি দলের শীর্ষ নেতা অথবা আমি দলের সেন্ট্রাল কমিটিতে আছি, আমি যাকে মনে করব তাকেই নির্বাচনে আমি মনোনয়ন দেব, আমার দল বড়, প্রার্থীতে কোনো ইম্পর্টেন্ট না, মার্কাটা ইম্পর্টেন্ট, এই মার্কানে কলা গাছকে দিলে কলা গাছই জিতে আসবে। এই যে একটা মানসিকতা, এটাই কি নির্বাচনের মূল বিষয়, নাকি কোন এলাকার জন্য কে ভালো, কোন লোকটা দলের জন্য কতটুকু ভূমিকা রাখলো, এটাও গুরুত্বপূর্ণ। আমি একটু বোঝার আসলে চেষ্টা করছিলাম। আমি এই কথাগুলি বললাম এই কারণে যে আজকে একটা ঘটনা ঘটেছে। আজকে একটা প্রেস কনফারেন্স করে বিএনপি তারা জানিয়েছেন তারা একটা পার্টি, তাদের একটা শরিক দল, শরিক মানে তারা একসঙ্গে আন্দোলন করেছিলেন, সে পার্টির নাম হলো জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আমি জানি দর্শকদের কাছে এই পার্টির নামটা নতুন মনে হচ্ছে, আমার কাছেও খুবই নতুন। এই পার্টি সম্পর্কে আমি তেমন কিছুই আসলে জানিও না, কিন্তু এটা একটা পার্টি, এবং এই পার্টিকে বিএনপি 4টা আসন ছেড়ে দিয়েছে। 4টা আসন ভাবেন আপনি, এবং এই 4টা আসন কেবল ছেড়ে দিয়েছে, এটা তো একটা বিরাট ঘটনা। কারণ অনেক পার্টি আছে তাদের সঙ্গে শরিক, মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্য, এই পার্টির নাম কিন্তু আমরা জানি। এই পার্টির জনভিত্তি নিয়ে হয়তো অতটা আশাবাদ ব্যক্ত করা যাবে না, কিন্তু এই দলের বড় নেতা আছেন, যে নেতা নাকি জাতীয় পর্যায়ে একজন লিডার আছেন এই দলে। কাজে এই দল জমিয়ত উলামাতে নামও শুনি নাই, জাতীয় ভিত্তি আছে কিনা, সারা দেশেদের খুব প্রার্থী আছে কিনা তাও জানি না, সমর্থক আছে কিনা সেটাও জানি না, এবং দলে খুব বিখ্যাত কোনো নেতা জাতীয় পর্যায়ে যার নাম প্রায় উচ্চারিত হয় এমন কোনো নেতা আছে কিনা সেটাও আসলে আমার জানা নাই। আমার অজ্ঞত হতে পারে, আপনারা যদি জানেন তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো এরকম একটা দলকে বিএনপি 4টা আসন ছেড়ে দিল, তো আমি না এটা বুঝতে পারলাম না। এবং তারও চেয়ে বড় কথা যেটা আমার জন্য মানে আমি মনে করি খুবই সারপ্রাইজিং ছিল, সেটা জনাব তারেক রহমান সাহেব ডিসেম্বর মাসের 25 তারিখে বাংলাদেশে আসবেন, এটি হলো খবর। এবং এটিকে শতভাগ নিশ্চিত ধরে বিএনপি যারা নেতাকর্মী তারা সর্বোচ্চ চেষ্টা করছেন জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তনটিকে উদযাপন করার জন্য। এখন এই সময়টিতে তারেক রহমান সাহেবের দেশে ফেরা কতটা উচিত, কতটা অনুচিত, বা তিনি এতদিন কেন এলেন না, এখন কেন এলেন, এবং তার এই আশার যে পরিণতি সেটি কি ঘটতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমার মস্তিষ্কে যে চিন্তাগুলো নাড়া দিচ্ছে, অথবা আমি রাজনীতি যতটুকু বুঝি, কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমার হৃদয় থেকে যে কথাগুলো এই মুহূর্তে উৎসরিত হবে সেটা হলো আমার চিন্তা চেতনা এবং আমার প্রজ্ঞার ফলাফল। আপনারা শুনবেন, ভালো লাগলে স্মরণে রাখবেন, আর ভালো না লাগলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমত
আমি সেই গত 14 মাস থেকে একেবারে ফার্স্ট ডে থেকে আমার কাছে মনে হয়েছে যে 8 তারিখে, ডিসেম্বর মাস নয়, ঠিক জুলাই মাসের যে বিপ্লব, জুলাই আগস্টের যে বিপ্লব, যেটি 5ই আগস্টে পূর্ণতা পেল এবং সরকার যেদিন গঠিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তার আগের দিন পর্যন্ত জামাত এবং বিএনপির হাতে পর্যাপ্ত সুযোগ ছিল, সুবিধা ছিল। তারা সেই অপরচুনিটিটা হারিয়েছে, নষ্ট করেছে। অর্থাৎ আগস্টের 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ বিএনপি এবং জামাতের যা করণীয় ছিল সেটি তারা করেনি। ক্যান্টনমেন্টে জামাতের আমির গিয়েছেন, বিএনপির মহাসচিব গিয়েছেন, অন্যান্য নেতৃবৃন্দ গিয়েছেন। তারা ইচ্ছা করলে আরও একদিন পরে যেতে পারতেন এবং সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, ইনক্লুডিং জনাব তারেক রহমান সাহেব সহ, সম্মিলিতভাবে যদি তারা একত্রে বসতে পারতেন, বিশেষ করে এখানে দুটো পক্ষ, বিএনপি এবং জামাত, তারা যদি একত্রে বসতেন এবং কিছু ইসলামী সংগঠন যারা আছেন, যারা যথেষ্ট স্যাক্রিফাইস করেছেন, তারা যদি বসতেন, তাহলে একদিন ডিলে হলো তুলনামূলকভাবে এখন যা কিছু ঘটছে তার চেয়ে পরিস্থিতি ভালো হতো। এবং যখন তারা এই কাজটি না করে সেনাপ্রধানের আহ্বানে সেখানে গেলেন এবং ঠিক একটা জগা খিচুড়ি সরকার গঠিত হলো। সেখানে সেনাবাহিনীর ডিজায়ার ছিল, বিএনপির ডিজায়ার ছিল, জামাতের ডিজায়ার ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিজায়ার ছিল, এনসিপির ডিজায়ার ছিল। এই বিষয়গুলো তারা করা হয়নি। 2 নম্বর হলো যে বিএনপি এবং জামাত তারা রাজনীতির মুরব্বী, তারা কোনো অবস্থাতেই রাজনীতির এই বিষয়াদি নিয়ে তাদের যে পারস্পরিক যে আলোচনা, পলিটিক্যাল ডিসিশন, সেই ডিসিশনে এনসিপিকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করাটাই তাদের ঠিক হয়নি, উচিত হয়নি। তারা আমাদের সন্তানসমূহ, আমরা যে কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব এবং তাদের কল্যাণের জন্য আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাই তাদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল, যেভাবে নেপালে ঘটেছে। এই 3টি ভুলের কারণে সরকারের প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত একটার পর একটা অনাসৃষ্টি ঘটে গেছে। এবং এই কথাগুলো দেখবেন যে আমার একটা কনসিস্টেন্সি রয়েছে, ধারাবাহিকতা রয়েছে। এবং এই কারণে কি হলো, দেখুন, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত 2024 বিএনপির সঙ্গে আমার বা জামাতের সঙ্গে আমার যে সখ্যতা ছিল, ঘনিষ্ঠতা ছিল, আমি 5 তারিখের পর থেকে ধীরে 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 তাদের যে সংস্রব, এর থেকে নিজেকে আলাদা করে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে, একজন আলোচক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি দলীয় বৃত্তের বাইরে গিয়ে। এবং ওই দিনই ডিসেম্বর মাসের 6 তারিখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এইবারের নির্বাচন আমি করব না। বোঝার চেষ্টা করুন। তো কাজে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ঠিক একই কথা কিন্তু আমি সেই 2014 সনে যখন নির্বাচন হলো তখন থেকে আওয়ামী লীগকে বলে আসছিলাম। তখন আমি আওয়ামী লীগ করতাম যে ইমিডিয়েটলি একটা ইনক্লুসিভ নির্বাচন দিয়ে দেন। এই নির্বাচনটিকে 3 মাসের দিকে যায়েন না, এটা একটা বিনা ভোটে নির্বাচন হয়ে গেছে। 15 দিনের মধ্যে এটা বাদ দিয়ে বিএনপিকে ইনক্লুড করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন দিয়ে দেন। আর যদি না দেন, আপনাদের যত দিন যাবে, এমনকি 10 বছর পরে যদি আপনার পতন হয়, মানে তত 10 বছর পরে পতন হলে 10 বছর সময় লাগবে আপনাদের রিগেইন করতে। আর 15 দিন পরে যদি আপনারা ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে 15 দিনও লাগবে না আপনাদেরকে রিভাইভ করতে। তো সেইটা আমি 4 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচার করেছি। তো এই যে যখন এই সরকার এলো, তখন যেহেতু আমি পুরো সময়টা 2014 থেকে আওয়ামী লীগের রোষানলে, আর বিএনপিতে যোগদান করার পর 2018 সালের পর থেকে রীতিমতো আওয়ামী লীগের হিট লিস্টে। ফলে আওয়ামী লীগ অন্যান্য বিএনপির যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে ক্ষয়ক্ষতি করার যে সকল চেষ্টা করেছে, প্রায় সব কিছুই আমার উপর করা হয়েছে। অন্যেরা আহাজারি করেছে, মিডিয়ার সামনে এসে বলেছে, কিন্তু আমি কথাগুলো বলিনি এবং বলবো না। এর কারণ হলো এগুলো অ্যাবজর্ব করার সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন বলেই তারা এই কাজগুলো করতে পেরেছে। তো এটা তারপর তারা আমাকে যে অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ যে তাদের সেই জুলুম অত্যাচারের প্রতিকূলে আমাকে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি।
আবার ধরুন এই সময়টিতে বিএনপি বা জামাতের সেই পুরো সেই 2018 থেকে একেবারে 2024 সন পর্যন্ত আমার যে এন্ট্রান্স ছিল, সংযোগ ছিল, তো আমি অন্যান্য যারা সুযোগ নিয়েছেন এমন কোনো সুযোগ নাই যেটি আমার জন্য প্রযোজ্য ছিল না। সরকারে এখন যারা চালাচ্ছেন তাদের কাছ থেকে সুযোগ নিতে পারতাম, বিএনপির কাছ থেকে নিতে পারতাম, জামাতের কাছ থেকে নিতে পারতাম, অথবা যারা এই সময়টিতে সুযোগ বিতরণ করেছেন আসলে জ্ঞান বুদ্ধি বা কোনো জায়গাতে আমার কাছে নিজেকে তাদের সাথে হীন মনে হয়নি কখনো। এই কথাটা বললাম এই কারণে যে তাদের অনুমতিও দরকার ছিল না। এই যে একটা অরাজক অবস্থার মধ্যে অন্যান্য যারা সুযোগ নিয়েছেন, আমি যদি একটু চেষ্টা করতাম বা ইচ্ছা করতাম, এই সুযোগ নেওয়া আমার জন্য কোনো বিষয় ছিল না। 2-4টে ব্যাংক দখল করা, 2-4টে টেলিভিশন দখল করা, 2-4টে পত্রিকা অফিস দখল করা, তারপরে আওয়ামী লীগের 2-4 দশজনকে সেফ এক্সিট দেওয়া, এক একটা ডিল হয়েছে। যারা সেফ এক্সিট দিয়েছেন শত শত কোটি টাকার ডিল হয়েছে। আওয়ামী মাইন্ডের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে শত শত কোটি টাকার ডিল হয়েছে। এগুলো আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। আমি এই লাইনের মানুষ, সব মুখস্থ, সব জিনিসগুলো মুখস্থ। ফলে 5 তারিখ সকালবেলা থেকে আমি চেষ্টা করলে কয়েক হাজার কোটি টাকার মালিক সহ মানে পদপদবি আমার জন্য কোনো ব্যাপার ছিল না। কাকপক্ষীয় টের পেত না। এখন চাঁদাবাজ হিসেবে, দখলবাজ হিসেবে যাদের নাম আসছে, আমি এই কাজ করলেও আমার নাম আসতো না। এর কারণ হলো আমি কৌশলগুলো জানি। তো এনিওয়ে, সেইগুলো বাদ দিয়ে আমি এই যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমার নিজের স্বার্থে সকল প্রলোভন থেকে, লোভ থেকে, লালসা থেকে নিজেকে নিবৃত রাখতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন। আর ফলে এখন এই কথাগুলো আমি বলতে পারছি, যা বলছিলাম। তো তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফেরত আসা সর্বোচ্চ এবং একমাত্র নিরাপদ যে সময় সেটি ছিল আগস্ট মাস 2025 সালের 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। যেদিন সরকার গঠন হয়েছে সেই দিন আর ক্ষমতার লাটাই তারেক রহমান সাহেবের হাতে নেই। আর দিন যত গেছে এই বাংলার জমিন, রাজনীতি, আকাশ বাতাস সব কিছু তারেক রহমান সাহেবের জন্য বুমেরাং হয়ে গেছে। অর্থাৎ ইভেন তিনি যদি 2025 সনের জানুয়ারিতে আসতেন, তাহলে ফেব্রুয়ারি মাসে আসলে যে ক্ষয়ক্ষতি হতো তার চেয়ে কম হতো। আর এখন যে আসছেন, মানে তার চেয়ে 100 ভাগের 1 ভাগ ক্ষয়ক্ষতি হতো যদি তিনি সে আরও 6 মাস আগে আসতেন। ফলে তার যে ঝুঁকিটি, এই মুহূর্তে দেশে ফেরার যে ঝুঁকিটি, এটি একটি মানুষের জীবনের সর্বোচ্চ। এর চেয়ে তার ঝুঁকি থাকে না। তার দলের জন্য ঝুঁকি হলো, মানে এখন দলের সকল কর্মকাণ্ড একটা বিন্দুতে এসে ঠেকে গেছে। নো তারেক রহমান, নো বিএনপি, নো তারেক রহমান, নো রাজনীতি, নো তারেক রহমান, নো ইলেকশন, এমন একটা পর্যায়ে চলে গেছে। ফলে এই যে তার যে দেশে ফেরার যে ঘোষণা এবং এই দেশে ফিরে তার দলকে গুছানোতে তার যে সফলতা, এটার উপরে বিএনপি রাজনীতি অ্যাবসলিউটলি নির্ভর করবে। এখন তিনি এই যে 25 তারিখে আসার যে সিদ্ধান্ত তিনি নিলেন, কেন নিলেন এবং এটার পরিণতি কি? পরিণতি কি হতে পারে সেই ব্যাপারে আমি যাকে বলা হয় মাওলানা আবুল কালাম আজাদ, দ্য ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, পৃথিবীর ইতিহাসে যে সকল রাজনীতির বই রয়েছে তার মধ্যে অন্যতম। ভারত যেভাবে স্বাধীন হলো সেই বইতে মাওলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়ান কংগ্রেসের সবচেয়ে দীর্ঘকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, তো এই প্রজ্ঞাবান মানুষটি একটা বক্তব্য দিয়ে গেছেন। রাজনীতির যখন ক্রিটিক্যাল মোমেন্ট আসে, ভীষণ রকম ক্রিটিক্যাল মোমেন্ট আসে, তখন নেতার সামনে দুটো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসে যায়। প্রথম সিদ্ধান্ত হলো যে এই ক্রিটিক্যাল মোমেন্টে তার হৃদয় থেকে, মন থেকে যেটা নিঃসরিত হয় এবং জনগণ যেটা আশা করতে পারে না, স্বপ্ন দেখতে পারে না বা বলতে পারে না, সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটি নতুন চিন্তা, চেতনা এবং সিদ্ধান্ত যখন কোনো একটা নেতা নিতে পারে, ইতিহাস পাল্টে যায় এবং নেতার বিজয় হয়। এগুলো একটা।
তাহলে কি হলো, যখন একটা ক্রিটিক্যাল সময়ে যায়, সেই ক্রিটিক্যাল সময়ের মধ্যে আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন, হাওয়া যেদিকে যায় সেভাবে চলবেন, অথবা আপনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এমন একটা সিদ্ধান্ত নেবেন যার মনোমস্তিষ্কে যা কিনা কোনো অবস্থাতেই মনোমস্তিষ্কে অন্য মানুষের আসে না। এই আপনার ব্যতিক্রমধর্মী অল অন এ বোল্ড ডিসিশনের কারণে আপনি বিজয়ী হবেন। কিভাবে? সম্রাট কনস্টান্টাইন দ্য গ্রেট, কনস্টান্টাইন দ্য গ্রেট, রোমের সম্রাট। তো তিনি রোমের কাছাকাছি মার্চ করছেন এবং তিনি জানেন যে রোমান যে বাহিনীর সঙ্গে এখানে যে রাজনীতি চলছে তিনি পারবেন না। তো ওই মুহূর্তে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং যুদ্ধের আগে অল অন এ সার্ডেন তিনি একটা সিদ্ধান্ত নিলেন। তিনি খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা করলেন, নিজে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন এবং জনগণের মধ্যে একটা নতুন উন্মাদনা তৈরি করে যুদ্ধে জয়লাভ করে এই একটা নতুন ডাইনেস্টি তৈরি করলেন। এই পুরো সিদ্ধান্তটি মানে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার ৩০০ বছর পরে প্রথম একজন সম্রাট উইদিন ১ মিনিটের মধ্যে নিয়েছিলেন। একই বিপদে পড়েছিলেন সম্রাট বাবর। তিনি আসলেন, যুদ্ধ করলেন, পানিপথের যুদ্ধ। এরপর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে পরপর কয়েকটি যুদ্ধ করতে হয়। তো গুজরাটের একটি যুদ্ধে গিয়ে, অর্থাৎ এই যে নরেন্দ্র মোদীর যে এলাকা, এই এলাকার লোকজন খুবই দুর্ধর্ষ। তাদের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি আর পারছিলেন না, তার সৈন্যবাহিনীর মনোবল ভেঙে যাচ্ছিল। বাবর মদ্যপান করতেন নিয়মিত। তো তিনি সেই যুদ্ধের ময়দানে হঠাৎ করে মদ্যপান বন্ধ করে দিলেন, মদের সকল ভাণ্ড সব ফেলে দিলেন, দিয়ে তিনি ঘোষণা করলেন তিনি আর জীবনে মদ খাবেন না। তার এই রাষ্ট্র শাসন, রাষ্ট্র জয় বিজয় এটি একটি জিহাদি কর্ম। ফলে তিনি যদি জয়লাভ করেন তাহলে হবেন গাজী, আর মরলে হবেন শহীদ। এই কথা বলে তিনি যখন তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন, তার সৈন্যদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হলো এবং তিনি একটা ডাইনেস্টি তৈরি করে ফেললেন, ৩৫০ বছরের ডাইনেস্টি। এই হলো সম্রাট বাবর। এইভাবে নেতার একক মানে এই যে বাবর বা সম্রাট কনস্টান্টাইন, কিংবা ওই যে ইতিহাসের যে আইরিশ বীর রবার্ট ব্রুস, তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, বিশ্বাস করেন কোনো উপদেষ্টার পরামর্শ নয়, কোনো জনগণের কথা নয়, তিনি একা ছিলেন, তানহাই। সেই একা থেকে তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। তো তারেক রহমান সাহেবের এই যে দেশে ফেরার যে সিদ্ধান্ত, এরকম একটা ঝুঁকিপূর্ণ মুহূর্তে যদি এককভাবে তার নিজের সিদ্ধান্ত হয়, কারো পরামর্শ না হয় এবং তিনি কারো দ্বারা ইনফ্লুয়েন্সড নন, কলনে ছাড়েন, তার মধ্যে একটা এলহাম এসে গেছে, তার কাছে মনে হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে তার যাওয়া উচিত এবং তিনি যাবেনই। নিশ্চিত থাকেন তিনি বিজয়ী হবেন, সফল হবেন, তার প্রতিপক্ষরা পরাজিত হবে। কিন্তু যদি পপুলারিটি পাওয়ার জন্য তার কোনো পরামর্শকের পরামর্শ অনুযায়ী, অথবা এই যে সামাজিক মাধ্যমে বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, বিভিন্ন কমেন্ট করেন, তারা আসা উচিত, কাল আসা উচিত, অর্থাৎ জনগণের কথা মধ্যে যদি তিনি আসেন, তাহলে তার পরিণতি কী হবে? যেটি মাওলানা আবুল কালাম আজাদ তার ইন্ডিয়া উইন্স ফ্রিডমে দ্বিতীয় রাজনীতিবিদ যারা রয়েছেন, লিডার যারা রয়েছেন, তাদের দ্বিতীয় যে কর্মটি ক্রিটিক্যাল মোমেন্টে, প্রথম কর্ম হলো যে তিনি নিজের মতো সিদ্ধান্ত নেবেন, যেটা আমি আগে বললাম, আর দ্বিতীয় কর্মটি হলো তিনি যদি জনগণের কথা মতো, জনগণের কথায় নাচেন, জনগণের কথায় সায় দেন এবং জনগণের কথায় সায় দিয়ে তিনি সেই কাজ করেন যেটি তিনি বিশ্বাস করেন না, যেটি করার সামর্থ্য তার নেই, আর স্বাভাবিক কমন সেন্স অনুযায়ী, একেবারে সাধারণ কমন সেন্স অনুযায়ী যে কোনো মানুষ বলবে যে এই কাজটি করা ঠিক হয়নি। এরকম কোনো কাজ যখন একটা নেতা করে, তার পতন, ধ্বংস একেবারে শতভাগ নিশ্চিত। এখন এই যে জনাব তারেক রহমান সাহেবের যে আগমন, সেই আগমন উপলক্ষে কি হবে আগামীতে কোর্স অফ অ্যাকশন, এটা আমরা দেখতে পাবো। কিন্তু অ্যাডভান্স আমি যে কথাগুলো বললাম, এটা কেবলই মতো জনাব তারেক রহমান সাহেব জানেন, আর উপরে জানেন আল্লাহ। যদি দুনিয়ার
পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী কোনো কিছু সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়, তাহলে ওই যে আমি বললাম এই যে অন্তরের কথা বা ঘটনা, এটা কেবলমাত্র তারেক রহমান সাহেব জানেন, আর জানেন তার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এটা গেল দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্ট হলো তার আগমনকে কেন্দ্র করে যে ধরনের জলসা হচ্ছে, মানে সংবর্ধনার আয়োজন হচ্ছে, সাংবাদিকদেরকে ডাকা হচ্ছে, গানের আয়োজন, মানে তাকে সেলিব্রেট করার জন্য বিভিন্ন জায়গাতে সঙ্গীতের আয়োজন হচ্ছে, কনসার্ট হচ্ছে, এগুলো আমার কাছে ভালো লাগছে না। এগুলোর মধ্যে আমি অশনির সংকেত দেখতে পাচ্ছি। এর কারণ হলো, যখন কোনো কিছুর আগমন নিয়ে খুব বেশি অ্যাডভান্স উৎসাহ দেখানো হয়, উদ্দীপনা দেখানো হয়, তখন আল্লাহ আসলে বেজার হন। তার এই আগমনটার কোনো হেতু নেই। তিনি এমন কোনো সফলতা বানিয়ে নিয়ে আমাদের এই দেশে আসছেন না। তাকে একটা যুদ্ধ করার জন্য আসছেন তিনি। আমরা আনন্দ দেখাবো কেন? তিনি কোনো মেসেজ নিয়ে আসছেন না, যে মেসেঞ্জার হিসেবে সুসংবাদ নিয়ে আমাদের জন্য আসছেন না। আমরা কেন আনন্দ দেখাবো বলেন? তিনি যে বাংলাদেশ থেকে গেছেন একটা করুণ পরিণতির মুখোমুখি হয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, কষ্ট পেয়ে, দুর্ভাগ্যের রাজপুত্র রূপে তিনি দেশ ত্যাগ করেছিলেন 1/11-এর সময়। এটা ছিল অপমানের একটা বিদায়। সেখান থেকে তিনি আবার যখন ফিরছেন, সেই ফেরাটার মধ্যে দল হিসেবে বিএনপি, ব্যক্তি হিসেবে তারেক রহমান সাহেবের আপনি সাকসেস রেশিওটা দেখেন। জামাত বলবে যে তারা তো এই কাজ করেনি, এই কাজ মাস্টার মাইন্ড হিসেবে এই বিপ্লবটা আমরা ঘটিয়েছি। বিএনপি বলে যে না, আমরা ঘটিয়েছি। তো সব মিলিয়ে যেটা নিয়ে বিতর্ক আছে, যেটার পিছনে লিখিত ইতিহাস আছে, দলিল আছে, এবং সেই সকল দলিলের মধ্যে একটা সিঙ্গেল শব্দ পাবেন না যে শব্দের কারণে আপনি তার আগমনকে উপলক্ষ করে আনন্দ প্রকাশ করতে পারেন, উল্লাস করতে পারেন এবং জাতিকে বলতে পারেন তোমরা আনন্দ করো। কাজে এই যে এত আয়োজন, এত রাগঢাক, এত ঢাক ঢোল, এই জিনিসগুলো ইতিহাসের দৃষ্টিতে, আমি ছাত্র হিসেবে, ইতিহাসের ছাত্র হিসেবে যতটুকু জানি, এটা লক্ষণটা ভালো না। সম্মানিত দর্শক, রাজনীতির যে সর্বনাশা খেলা 2025 সালের ডিসেম্বর মাসে যেভাবে জমে উঠেছে, তাতে করে রাজনীতি সংশ্লিষ্ট মানুষ তো বটেই, সাধারণ মানুষের মধ্যে যে ভয়, ভীতি, আতঙ্ক এমনভাবে প্রবল আকার ধারণ করেছে, প্রায় প্রতিটি মানুষই যার যার অবস্থানে থেকে একটি ঝুঁকির মধ্যে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। এখানে আয়েশার মতো একজন শিশু, কিংবা প্রান্তিক জনগোষ্ঠীর একজন কৃষক, কিংবা যারা সংখ্যালঘু হিসেবে বাংলাদেশে বসবাস করছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, তা থেকে শুরু করে একেবারে শীর্ষ পর্যায়ে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, সকলের মধ্যেই লাশ হয়ে যাওয়ার একটা আতঙ্ক কাজ করছে। যেভাবে মব হচ্ছে এবং যেভাবে একটার পেছনে আরেকটি ঘটনা ঘটিয়ে দেওয়া হচ্ছে, প্রতিদিনই পেলে চমকানো সব খবর, এবং আমাদের অনুভূতি এমন একটা পর্যায়ে চলে এসেছে যে আমরা সে সকল অপরাধ এবং সে সকল যে ঘৃণ্য কর্মকাণ্ড, সেগুলোর প্রতিবাদ করা তো দূরের কথা, সেগুলোর খোঁজ খবর রেখে নিজে নিজে যে ঘৃণা জানাবো নিজের কাছে, ওই সাহসটুকু পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি। অল্প কয়েকজন মানুষ এই মুহূর্তে বা সারা বাংলাদেশে কথা বলছেন, আর দেশের বাইরে থেকে বা দেশের ভিতরে থেকে বেশিরভাগ মানুষ সেই যে এখন যে স্রোত চলছে, সেই স্রোতের অনুকূলে তারা কথাবার্তা বলছেন, গালাগাল করছেন এবং একটার পর একটা অনাসৃষ্টি তৈরি করে যাচ্ছেন। মানুষের এই বিষাদকে কাজে লাগিয়ে ব্যবসা করা, রাজনীতি করা, রাষ্ট্র ক্ষমতা দখল করা, কিংবা রাষ্ট্র ক্ষমতার ভাগ নেওয়ার মতো জঘন্য কর্মকাণ্ড করতে গিয়ে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা তো বটেই, তার সঙ্গে তাদের যারা দোসর রয়েছেন দেশে এবং দেশের বাইরে,
পিয়ন, ড্রাইভার, ঝাড়ুদার থেকে শুরু করে মানে যারা ক্ষমতাধর, তাদের যারা হাতল বা তাদের যারা তাবেদার, তাদের যারা হাতিয়ার, সবাই এখন আমজনতার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য যে রণপ্রস্তুতি শুরু করেছে, তার ফলে মানুষের মনে একটা দ্রোহের আগুন জ্বলছে। এবং এই যে নোংরামিগুলো যা কিছু হচ্ছে, এর সব কিছুর মূলেই রাজনীতির অভিলাষ রয়েছে, রাজনীতির চক্রান্ত রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের বাংলাদেশে কিংবদন্তির জনপ্রিয় সঙ্গীত শিল্পী আব্দুল আলিম। তো আব্দুল আলিমের একটি বিখ্যাত গান রয়েছে, তুমি সর্প হয়ে দংশন করো, উজা হয়ে ঝাড়ো, তুমি মারো, তুমি বাঁচাও, বা তুমি হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো। তো এই যে তার গানের যে অন্তর্নিহিত তাৎপর্য, এটি তিনি বিধাতাকে উদ্দেশ্য করে বলেছেন। কিন্তু সেই যে তার যে বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য যদি আপনি 2025 সনের রাজনীতিতে নিয়ে আসেন, তাহলে দেখবেন যে যিনি হত্যাকারী তিনি মায়া কান্না কাঁদছেন, যিনি হত্যাকারী তিনি একদিকে চোখের পানি ফেলছেন, আবার অন্যদিকে গিয়ে দেখা যাচ্ছে যে উল্লাস নৃত্য করছেন। যিনি হত্যাকাণ্ডের শোক প্রকাশের জন্য বিরাট মিছিল করছেন, আবার একটু পরে মদের আসরে বসে তিনি হাসাহাসি করছেন এবং সেই ছবিও প্রকাশ হয়ে যাচ্ছে। তো এরকম আসলে যে নোংরামি, রাজনীতির যে নোংরামি, এই নোংরামি আমাদের দেশে কখনো হয়নি। আমরা অতীতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন রাজনীতির মধ্যে গডফাদারের যে কার্যক্রম বা আন্ডারওয়ার্ল্ডের ডন হওয়ার যে অভিলাষ, এটা পাকিস্তান জমানা থেকে দেখে এসেছি। একসময় সেই ঢাকা শহরে কুখ্যাত পাসপাত্র ছিল, একসময় সাকু মহিউদ্দিন, একসময় সেই বাস্টার সেলিম, এরা যেভাবে ছিলেন তার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের পর বা মুক্তিযুদ্ধের আগে রাজনীতির নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকম বাহিনী ছিল। কারা মানে ছিলেন আপনারা জানেন, তাদের মধ্যে কেউ কেউ খুবই নিন্দিত হয়েছিলেন, যেমন এনএসএফ। সেই এনএসএফের যারা সদস্য ছিল, মোনায়েম খায়ের কসাই বাহিনী ছিল। আবার এরশাদ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন বাংলা ছাত্র সমাজ করেছিলেন, যাদের উপর ক্রোধ দেখাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন কি হচ্ছে? এখন সেই পাসপাত্র, সেই নতুন বাংলা ছাত্র সমাজ, কিংবা ধরুন যারা সেই টোকাই সাগর, মুরগি মিলন, ওই সময়ের বা ডাকাত শহীদ, ওই সময়ের যে সকল অপরাধ ছিল, অন্যায় ছিল, সেগুলো কিন্তু সাধারণ মানুষের জীবনে ভয় আতঙ্ক তৈরি করতো না। কেবলমাত্র যারা অপরাধ করতেন তারাই, এবং যারা ভুক্তভোগী তারা। 2 নম্বর হলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা ছিলেন, পুলিশের আইজি, সেনাবাহিনীর প্রধান, প্রধান বিচারপতি, বিচারপতি যারা আছেন তারা, পুলিশের ওসি, এসপি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ডিসি, তারা সন্ত্রাসীদের ভয়ে থরথর করে কাঁপবেন। কিংবা যারা মব উস্কে দিচ্ছেন তারা, কিংবা একজন আমাদের মতো সাধারণ ইনফ্লুয়েন্সার, অথবা যাদেরকে বলা হয় টোকাই ইউটিউবার, তাদের কথা মতো সামাজিক মাধ্যমে যারা ইনফ্লুয়েন্স তৈরি করেন, তাদের ভয়ে পুরো রাষ্ট্রযন্ত্রের যে সকল পিলার রয়েছে, ভিত্তি রয়েছে, সেই ভিত্তিগুলো স্টপ হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন, মজলুম যদি প্রাণে বেঁচে থাকে, মানে আপনি যার প্রতি অত্যাচার করলেন সে প্রাণে বেঁচে আছে, কিন্তু সে বলতে পারছে না, তার চোখের সামনে আততায়ী ঘুরে বেড়াচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, তাকে কোলাকুলি করছে আততায়ী,
কিন্তু সে বলতে পারছে না যে এই লোকটি আমার আততায়ী, এ কেমন অবিচার। এ তো সেই হযরত মুসা আলাইহিস সালামের জামানাতেও যারা এই বনি ইসরায়েল বা ফেরাউনের যাতে কথা বলা হয়, সেই জামানাতে এরকম ঘটনা ছিল না তো। আমরা যে ফেরাউনকে গালাগাল করি, ঠিক সেই সময়টিতে একটি যে মারাত্মক হত্যাকাণ্ড হয়েছিল, যেটি নিয়ে সূরা বাকারা রচিত হয়েছে। সূরা বাকারার কাহিনী ওই ঘটনাকে কেন্দ্র করে। কিংবা ধরুন হযরত মুসা আলাইহিস সালামের উপরে যে খুনের যে দায়ভার চাপানো হলো, এবং যখন চাপানো হলো তখন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজপ্রাসাদের যুবরাজ, এবং তাকে সম্ভাব্য সেই ফেরাউন বা সম্ভাব্য রাজা হিসেবে যে দ্বিতীয় রামসিস তার বাবা, যিনি ওই সময়টাতে ফেরাউন ছিলেন, অর্থাৎ মুসার সঙ্গে যে রাজার দ্বন্দ্ব সংখ্যা ছিল তার বাবা, তো তার বাবার নাম প্রথম সেতি, সম্রাট প্রথম সেতি। আর তার মায়ের নাম ছিল মানে মুসা আলাইহিস সালামের ধর্মমা, সেটা হলো থুইয়া, খুবই বিখ্যাত। তো রাজা প্রথম সেতি এবং থুইয়া, তাদের একমাত্র সন্তান ছিলেন রামসিস দ্য সেকেন্ড। কিন্তু রাজা প্রথম সেতি তিনি হযরত মুসা আলাইহিস সালামকে পছন্দ করতেন এবং তার নিজের মেয়েকে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়ে দিয়ে হযরত মুসাকে সিংহাসনে বসাবেন, এটা 100% ওকে করা ছিল, এবং এভাবে কিন্তু ওল্ড টেস্টামেন্টে বর্ণনা করা আছে। তো ঠিক সেই সময় তার বিরুদ্ধে একজন চাকর কৃতদাস হত্যার অভিযোগ আসলো, অথবা একজন মিশরীয়কে হত্যার অভিযোগ আসলো প্রথম দফাতে, কিপ্তি বলা হলো। তো এটা দেখেন ন্যায় বিচারটা মানে সম্রাট থুইয়ার আমলে বা সম্রাজ্ঞী থুইয়া বা সম্রাট প্রথম সেতির আমলে, যাদেরকে ফেরাউন বলা হয়, ন্যায় বিচারটা এমন ছিল যে হযরত মুসা আলাইহিস সালাম যিনি ভবিষ্যৎ ফেরাউন হবেন তাকেও কিন্তু এই হত্যাকাণ্ডের জন্য বিচারের মুখোমুখি হতে হবে এবং তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। তো বোঝার চেষ্টা করুন যে ফেরাউনের জামানাতে সেই ন্যায় বিচার কোন পর্যায়ে ছিল, এবং যার কারণে রাজপ্রাসাদে তিনি আর ঢুকতে সাহস পেলেন না। তিনি সেখান থেকে পালিয়ে পুরো মাদায়েন এলাকাতে চলে গেলেন, পালিয়ে গেলেন। এই ছিল ফেরাউন জামানার ন্যায় বিচার। আর এখন একটা বাস্তব অবস্থা দেখেন। প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের রাজনীতির অনুঘটক। গত 2 দশক ধরে, 20 বছর ধরে তারা রাজা বানাচ্ছে, রাজাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, রাজনীতি রাজকর্মচারীদেরকে জেলে ঢুকাচ্ছে, আবার জেল থেকে বেরোচ্ছে, কারো চরিত্র গঠন করে দিচ্ছে, কারো চরিত্র হনন করে দিচ্ছে। তো এইরকম দুটো প্রতিষ্ঠান, তাদের অফিসে আক্রমণ হলো, তাদের সব কিছু পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। তাদের যারা সাংবাদিক ছিল, কতজন যে চড় থাপ্পড় কিল ঘুষি লাথি গুঁতো খেয়েছে আমরা জানি না। আমরা শুধু এতটুকু জানতে পেরেছি যে ডেইলি স্টারের একদল সাংবাদিক তারা প্রাণ ভয়ে বাঁচার জন্য ছাদে গিয়ে আশ্রয় নিয়েছে এবং সেখানে গিয়ে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করেছে। তো এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখন পর্যন্ত ডেইলি স্টার বা যাকে বলা হয় প্রথম আলো একটা মামলা করতে পারেনি বা করেনি। এখন পর্যন্ত তারা এত খবর রাখে, দুনিয়ার সব মানুষের গোপন খবর আছে, তাদের অফিস কারা পুড়িয়েছে, কারা দায়ী, তাদের নামটি উচ্চারণ করার মতো সাহস তাদের হয়নি। তো এই যে একটা অবস্থা চলছে, সেই অবস্থার পেছনে একটা বিরাট রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্রশক্তি কাজ করছে, তা না হলে তছনছ হয়ে যেত। তো এই যে রাষ্ট্রশক্তি, এটাকে ব্যঙ্গ করার জন্যই আমরা বলতে পারি যে তুমি হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো, সর্প হয়ে ধ্বংস করো, দংশন করো, ওজা হয়ে ঝাড়ো। আর এই যে অবস্থা চলছে, সেই অবস্থার ফলে কি হলো, ঘটনা ঘটছে হয়তো একটা, দুটো, তিনটে। আমাদের এই সমাজের যে নর্মাল ক্রাইম রেট আছে, এটা সবসময় ছিল। 18 কোটি মানুষের অর্থনীতি, 18 কোটি মানুষের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা,
এবং আমাদের দেশের যে ৬টি ঋতু এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের দেশে অপরাধ কর্ম সংগঠিত হয়, কখনো বাড়ে কিংবা কখনো কমে। তো সেই দিক থেকে অপরাধ যে এখন হচ্ছে এটা খুব স্পেশালিটি কিছু নেই, অপরাধ হচ্ছে। কিন্তু সমস্যা হলো অন্য সময়টাতে অপরাধীকে ধরা যায়, অপরাধীর বিরুদ্ধে জনমত গঠন করা যায়, অপরাধীকে পালাতে হয়। আর এখন এমন অবস্থা হয়ে গেছে যে ওই যে সমাজে প্রভাবশালী লোকজনদের মতো যেটা আন্ডারওয়ার্ল্ডে হয়, আপনার চোখের সামনে ধর্ষণকারী ঘুরে বেড়াচ্ছে, আপনি বলতে পারছেন না। চোখের সামনে হত্যাকারী বা যারা হত্যার চেষ্টা করেছে তারা ঘুরে বেড়াচ্ছে। যারা দেশটিকে তছনছ করে দেওয়ার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমকে তছনছ করে দেওয়ার জন্য যারা ফন্দি এবং ফিকির করছে, আপনি জানেন, আমি জানি, জনগণ জানে, কিন্তু আমরা বলতে পারছি না। আর বলতে না পারার কারণে প্রায় সব মানুষের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে। সব মানুষের মধ্যে এক ধরনের যাকে বলা হয় আতঙ্ক তৈরি হচ্ছে। মানুষের চিন্তা শক্তি বিলীন হয়ে যাচ্ছে। নতুন কোনো কিছু তারা করবেন, উদ্ভাবন করবেন, মানে আবিষ্কার করবেন, নতুন একটি কর্ম সৃজন করবেন, তৈরি করবেন, তারপরে ঝুঁকি নিয়ে শিল্প, কল কারখানা, ব্যবসা বাণিজ্য করবেন। এই পুরো যে মানবিক প্রক্রিয়াটি রয়েছে, অর্থাৎ মানুষের 5টি ইন্দ্রিয় যেভাবে কাজ করে, অর্থাৎ আপনি একটা ঘ্রাণ শুনলেন ভালো, ওটা থেকে আপনার মনে হবে যে আমি একটা ভালো খাবার খাই অথবা একটা ভালো রেস্টুরেন্ট দিই। আপনি ভালো একটা দৃশ্য দেখলেন, সেই দৃশ্য আপনাকে স্বপ্ন কাতর করে তুলবে। আপনি আঘাতপ্রাপ্ত হলেন, আপনি প্রতিবাদী হবেন। ভালোবাসা পেলে আপনি বিনয়ী হবেন। এই যে মানুষের 5টি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটার সাহায্য এবং এটার অনুভূতি আপনার মনোমস্তিষ্কে যে উদ্দীপনা তৈরি করছে, এটা হচ্ছে না। দ্বিতীয়ত হলো আপনার অভিজ্ঞতা, আপনার জ্ঞান, আপনার গরিমা। এটি দিয়ে আপনি মানুষের মতো চিন্তা করবেন, হচ্ছে না। তৃতীয়ত হলো যে আপনার অভাব অথবা আপনার সম্পদ, এটি নিয়ে আপনি লড়াই করবেন, সংগ্রাম করবেন, একেবারে একটা পরিবর্তন করবেন, ভেঙে চুরে নতুন একটা কিছু তৈরি করবেন। এটাই হলো মানুষের বৈশিষ্ট্য। এরপর আপনি বসে থাকবেন না, আপনি সবসময় কর্মপ্রবণ হবেন, ঘুরে বেড়াবেন, এবং এভাবেই পৃথিবী সভ্যতার পাদপীঠে চড়ে বসে। একটি সভ্যতা থেকে আরেকটি সভ্যতার উত্তরণ ঘটে। কিন্তু বর্তমান সময় আপনার ন্যায় বিচার, অভাব, আতঙ্ক, হতাশা, রাজনীতির কোনো স্বপ্ন দেখতে না পাওয়া, আর ওই যে অজানা ভয়, সব মিলিয়ে মানুষের মানবিক সত্তাটাকেই নষ্ট করে দিয়েছে। ফলে আমাদের যে সভ্যতার যে চাকাটা যেটা ঘুরছিল, সেটি এখন উল্টো দিকে ঘুরে অসভ্যতার দিকে চলে যাচ্ছে।